স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। চাকরি পাওয়া, পরিবর্তন বা উন্নতির ক্ষেত্রে ক্যারিয়ার কাউন্সেলিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হলেও প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, পেশা পরিবর্তন সহ বিভিন্ন দিক নিয়ে পরামর্শের জন্য এখন উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও আছে কাউন্সেলিং এর বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আজ আমরা আলোচনা করব ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এইচআর কাইটসের ব্যবস্থাপনা পরিচালক সৌদ বিন মাসুদ এবং লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনহা এম এ সাইদ। জনাব সিনহা এম এ সাইদ এবং জনাব সৌদ বিন মাসুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসনে। কেমন আছেন আপনারা? ভালো আছি, ধন্যবাদ। জনাব সৌদ, প্রথম প্রশ্ন আপনাকে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা আলোচনা করতে চাচ্ছি ক্যারিয়ার কাউন্সেলিং। পেশার ক্ষেত্রে কী ধরনের পরামর্শ সহায়তা প্রয়োজন, সেটা এখন আমরা একটা সময় খুব অপ্রাতিষ্ঠানিকভাবে কাজ করা হতো, এখন বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রাতিষ্ঠানিকভাবে এই সেবাটা দিয়ে থাকছে। একজন ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আপনারা এইচআর কাইটসি থেকে কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন? আচ্ছা, ইট অল স্টার্টেড রাইট। যখন নাকি বিভিন্ন কোম্পানি থেকে অনেক আগে আমাকে বলা হতো ক্যারিয়ার কাউন্সেলিং করতে, এক্সটার্নাল এক্সপার্ট হিসেবে। রাইট। তো বিশ্বের অনেক জায়গায় আমিও যখন বাইরে ছিলাম আমারও কাউন্সেলিং হয়েছিল। আমিও যখন একটা কোম্পানিতে কাজ করতাম, বহুজাতিক কোম্পানিতে, সেখানে আমার কাউন্সেলিং হয়েছিল থ্রু মাই মেন্টর। সো এসেনশিয়ালি কি হলো, গত 4-5 বছর ধরে দেখা গেল দুই ধরনের স্কোপিং দরকার হয়। একটা হচ্ছে গ্র্যাজুয়েশন যারা করেছে তাদের মধ্যে ওভার কনফিডেন্স আসাটাই বোধহয় স্বাভাবিক। যেই হারে 5-এ 5 সবাই পাচ্ছে সিজিপিএ, তারপরে তো 3.89 পাওয়া কোনো ব্যাপারই না মনে হয়। ইনস্পায়ার অফ দ্যাট তাদের মধ্যে এডিশনাল কারিকুলাম অ্যাক্টিভিটিস এসবও তো তারা করে। এখন একজন এইচআরে চাকরি করে সে মার্কেটিংয়ে যাবে কিনা, সেলসে চাকরি করে সে কমিউনিকেশনে যাবে কিনা, এই ধরনের কাউন্সেলিংয়ের ব্যাপার আছে। এটা অনেক বড়, এটা অনেক কোম্পানি করছে। আমরা স্পেসিফিকলি করছি হচ্ছে মিড লেভেল ক্যারিয়ারে যারা আছেন। কাউকে কাউকে আমরা স্টপ গ্যাপার যারা, অর্থাৎ চাকরি 7-8 বছর পরে ছেড়ে দিয়েছেন, এখন চিন্তা করছেন এন্টারপ্রেনারশিপ করবে নাকি অন্য একটা চাকরিতে আবার ফেরত যাবে নাকি বিদেশে যাবে। এই সময় আমরা সার্টেন টেস্ট করি, সেলফ রিয়েলাইজেশন সবাই পছন্দ করে এখন। সেটা করার পরেই দ্য অ্যাডাল্ট লার্নিং ডিজাইন এসব করার পরে আমরা স্কোপিংটা করে থাকি। এটাকেই আমরা বলছি হচ্ছে প্রিমিনারি অ্যাসেসমেন্ট অর পোটেনশিয়াল এভালুয়েশন। অ্যাজ এ টিম আমরা এই কাজটা করি থ্রু সাম টেস্ট, নট অনলি সাইকোমেট্রিক টেস্ট। দ্যার আর সাম অফ দ্য টেস্ট সাইকোলজিক্যালি প্রুভেন, লাইক Dr. Brian Baxter. I'm a certified for that. Some of the things won't change. Somebody is an explorer, strategic চিন্তা ভাবনা করে, visionary. তাকে ওই এন্ট্রি লেভেলে এই ধরনের গো গেটের কাজ দিলে সে এনজয় করেনি, কিন্তু এখন হয়তো ভালো করবে। Some of the things are not changeable. Some of the things are changeable, trainable. So আমরা দুইভাবে স্কোপ করে ফেলছি। একটা হচ্ছে আমার হেড হান্টিং টিম স্পট চেক করছে যে হ্যাঁ আপনাকে এই জায়গায় দেওয়া যেতে পারে, বিকজ এমপ্লয়ার্স চাবে আপনাকে এখন ইভেন আফটার আ স্টপ গ্যাপ। আর কোনো কোনো জায়গায় কন্টিনিউয়াসলি কাউন্সিলিং হচ্ছে, আর মাসে একবার 2 মাসে একবার, সো দ্যাট তার ট্রেনিং ডেভেলপমেন্ট হয়। ধন্যবাদ জনাব সৌদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব সিনহা এম এ সাইদ। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি সাধারণত সরকারি কর্মকর্তাদের যে ধরনের প্রশিক্ষণ হন সেখানে আপনি ট্রেনার হিসেবে কাজ করে থাকেন। প্রাইভেট সেক্টর চেয়ে পাবলিক সেক্টর একটু ডিফারেন্ট। এইখানে যেমন হয় যে আমরা প্রাইভেট সেক্টরে যেটা দেখে থাকি যে একজন চাকরিজীবী এমপ্লয়ি তারা চেষ্টা করেন যে চাকরি চেক পরিবর্তন করতে চেষ্টা করেন, এই ধরনের কাউন্সেলিং তারা প্রায় আসেন। সরকারি ক্ষেত্রে সাধারণত এটা হয় না। সেইখানে কি ধরনের আসলে কাউন্সেলিং তারা আসলে চায় আপনাদের কাছে? আপনাকে ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আলোকপাত করেছেন। দেখুন, বিশেষ ব্যাপার হচ্ছে কি, আমার একটা সুযোগ হয় বিভিন্ন ধরনের পিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, এনএপিডি, পুলিশ স্টাফ কলেজ, সারদা পুলিশ একাডেমি, এরা বিভিন্ন ক্ষেত্রে সামরিক বেসামরিক যেগুলো আছে সেখানে আমার বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নেওয়ার সুযোগ হয়, বক্তৃতা দেওয়ার সুযোগ হয়, সেমিনার পেপারগুলো অ্যাসেসমেন্টের সুযোগ হয়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি বিশেষভাবে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হলো ধরুন ফাউন্ডেশন কোর্স যখন হয়, একটা ব্যাপক আকারে 600-700 800 ছাত্র একসাথে ফাউন্ডেশন ট্রেনিং সাধারণত মূলত যারা একদম এন্ট্রি লেভেল করার পরও তারা ট্রেনিং পিরিয়ড আসছে, তখন চাকরি কনফার্মেশন এখন আসেনি। আচ্ছা, ফাউন্ডেশন কোর্স হওয়ার পরেই পিএটিসি সুপারিশ ক্রমে সংস্থা জনপ্রশাসন মন্ত্রণালয় এটা অ্যাপয়েন্টমেন্ট দিবেন আর কি। এখন তারা ট্রেনিং পিরিয়ডে পুরোপুরি 2 বছর ট্রেনিং করছে, ইনডেপথ স্টাডি তাদের করতে হয় সেখানে। তো সেই পর্যায়ে যখন ধরেন আমি যখন দেখি ক্লাসের মধ্যে বিভিন্ন মানে ব্যাকগ্রাউন্ডের 26 বেসিস আর দেয়ার, ফরেন সার্ভিস থেকে শুরু করে একেবারে অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস, পোস্টাল সার্ভিস পর্যন্ত
লক্ষ্য করার বিষয়, যেই ছেলেটি বিশ্ববিদ্যালয় লাইফে ভালো ছাত্র ছিল, রাষ্ট্রবিজ্ঞানে পাশ করেছে, মনে করেন ইন্টারন্যাশনাল রিলেশনসে পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, ইতিহাসে বাংলায়, যিনি বাংলায় ভালো রেজাল্ট করেছিলেন বা স্বাভাবিক রেজাল্ট করেছেন, দেখা যাচ্ছে তিনি ঘটনাক্রমে চাকরি পেয়েছেন অডিটস অ্যান্ড অ্যাকাউন্টসে, একেবারে বিপরীত। যিনি ছাত্র জীবনে হয়তো ম্যাথামেটিক্স বা এই সমস্ত সাবজেক্টকে ভয় পেতেন, এড়িয়ে চলতেন, দেখা গেল তিনি চাকরি পেয়েছেন ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এসেছেন। এই যে বৈসাদৃশ্যপূর্ণ অবস্থাগুলো সাইকোলজিক্যাল এটা দেখেন। তা আমি ক্লাসের মধ্যে অনেকে জিজ্ঞেস করি আলোচনা সূত্রে যে আপনি যেহেতু এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আসলেন পুরো বিপরীত, তো আপনার এখন কেমন লাগছে? দেখেন, তার মধ্যে একটি পার্টিসিপেন্ট আমাকে বলতেছিল তিনি গ্রামীণ আমাদের বুয়েটের ছাত্র, সে খুব ভালো রেজাল্ট করেছেন, 3.7 বা 8 পেয়েছিলেন তিনি। তিনি গ্রামীণ পুনে চাকরি করেন। তা আমাকে বললেন যে স্যার, আমি দেখলাম যে আমার চাকরির নিশ্চয়তা নেই এখানে, আমি অনেক ভালো করতে পারি কিন্তু একটা সময় পরে দেখা যাবে ওয়ান ফাইন মর্নিং আই নো মোর হিয়ার, আমি চাকরির নিশ্চয়তা নাই বলে আমি এখানে আর থাকিনি, আমি ক্যারিয়ারটাকে চেঞ্জ করেছি। এবং এই চেঞ্জ করার ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা গুরুজন থাকেন, আমার শিক্ষক টিচার, প্রাতিষ্ঠানিক ব্যক্তিদের কাছ থেকে আসলে পরামর্শ নিয়েছি এবং সেইটা আমি চেঞ্জ করেছি। দেখা যাচ্ছে যে কাউন্সিলিং এর ক্ষেত্রে, যেমন ধরেন এসএসসি কোর্স, সিনিয়র স্টাফ কোর্স যেটা বলি, অল জয়েন্ট সেক্রেটারিজ এট দ্য লেভেল, সামরিক থেকে কি গুরু ক্যাপ্টেন, আর্মির থেকে কর্নেল, ব্রিগেডিয়ার আসতেছেন, নৌবাহিনীতে ক্যাপ্টেন আসতেছেন। তো এই পর্যায়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, দেখা যায় যে এখানেও তারা কিন্তু একটা পর্যায়ে এসে গেছে, চাকরির 26 বছর 25 বছর হয়ে গেছে, এখন তারা জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি হবেন। তো তাদের ভিতরে আমি যে জিনিসটা দেখেছি, তারা কিন্তু এখন তো আর চেঞ্জ করার সুযোগ নেই কোনো। আপনি কিন্তু জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছেন, সরকারের জড়িয়ে গেছেন, কিন্তু এখন আপনাকে সরকার যেটা মনে যখন দিতে পারে সেখানে, কিন্তু সর্বমহলে বিচরণের জন্য যে অবস্থাটা, এখানে কিন্তু অনেকে প্রস্তুত নয়। সেই প্রস্তুতিটা নিশ্চয়ই আপনি প্রস্তুতি দিয়ে থাকেন। নয়, প্রস্তুতি নয়। ধন্যবাদ জনাব সিনহা, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সৌদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যখন বলছিলেন যে কিছু কিছু আপনারা আইডেন্টিফাই করেন কিছু কিছু ব্যক্তিকে যে তারা ট্রেনেবল না বা ট্রেনেবল, যখন একজন দেখেন যে একজন লোক ট্রেনেবল নয়, তার যে ট্রেড সেটা চেঞ্জ করা যাচ্ছে না, তখন তার জন্য আসলে আপনারা কি পরামর্শ দেন? ট্রেনেবল বলিনি জাহিদ ভাই, আমি বলেছি নট চেঞ্জেবল। Example, rightly said. Somebody, again coming back to the same example, that somebody is very good in exploring things, strategic thinking, দূরদর্শিতা ভালো, তাকে ট্রেন করাই যেতে পারে হচ্ছে how to be a go-getter, how to make results. উনি যেটা পারফেক্টলি বললেন যে ডাইভার্সিটি, চেঞ্জ অফ ডিসিপ্লিন, একজন ম্যাথমেটিক্সে ভয় পেতেন, ইন্টারেস্ট ছিলেন না, এখন ওইরকম একটা চাকরিতে চলে গেছে। সো ইন দ্যাট কেস উই মার্জ দ্য কমন ফ্যাক্টরস, ডি ফ্যাক্টরস উইচ আর ট্রেনেবল। এক্সাম্পল, যে নাকি এক্সপ্লোরার, তাকে গো গেটার করার জন্য কি কি করা যেতে পারে? ফার্স্ট, সবচাইতে বড় স্কোপিংটা হচ্ছে ইউ ইন্টারনালাইজ ইয়োরসেলফ, ইউ সি ইয়োরসেলফ, we become the mirrors. How? By proven test, so many tests, পিকচার অ্যানালাইসিস থেকে শুরু করে অনেক কিছু, এগুলো করার পরে তাদের থেকে রিয়েলাইজ হয়। একটা কথা জাহিদ ভাই ইম্পর্টেন্ট, দর্শকদের জন্য এটা ইম্পর্টেন্ট, টারশারি এডুকেশন অর গ্র্যাজুয়েশন ইকুয়ালি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইন দ্য বিগিনিং। আর মাঝামাঝি পর্যায়ে সরকারি বেসরকারিতে এই সমস্ত জায়গায় হয় কি, আমার টিমের কাছে স্ক্যান্ড হয়ে যখন আসে, আমার সামনে আসে, তখন তারা মোস্টলি, এটা খুব ভালো নিউজ, নেগেটিভ শুনতে চায়। হোয়াট ইজ মাই এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, এটা বলেন। যখন বলি তখন বোঝাই যায় থুতনি শক্ত হয়ে যায়, সহ্য করতে পারে না। এখন কি করবে? একজন বলছে, একজন প্রখ্যাত ডাক্তার, ওই ডাক্তারকে আমি বললাম, এটা হয়েছে গত পরশুদিন, যে আপনার কাউন্সিলিং আমি কি করে করবো, আপনি তো একজন ডাক্তার। তখন বললো একদম রাইট জায়গায় আসছেন, কারণ আপনারও কাউন্সিলর কেউ হতে পারবে না, আমারও কাউন্সিলর কেউ হতে পারবে না। ইনফ্যাক্ট আমার জন্য একজন কাউন্সিলর দরকার, আমিও তো একজন মানুষ। এখন তার বস, হি ইজ দ্য সিইও, তার বস হচ্ছে সিইও অফ এ টপ মাল্টিন্যাশনাল কোম্পানি। তার বসকে দুজন সেক্রেটারি পরপর বলেছে সিইও হওয়ার আগে, তুমি রেগে যাও, রেগে কথা বলো, কুইক ডিসিশন মেকিং এর জন্য ইউ আর রাইট, এইভাবেই থাকো। সো ইটস এ হিউজ মিসম্যাচ। তো উনি আর লিসনিং এর ধারে পাশে যায়। ওনাকে যদি আমি বলে একটা ছবি আঁকেন তো মানুষের, সে কান আঁকে না, বিকজ তার লিসনিং এর ইচ্ছাই নেই। সো দ্যাট চেঞ্জেস, এটার উপরে ডিফারেন্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্ভব, এবং সব ট্রেনিং কখনোই একদিন দুই দিনের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম হতে পারে না, হ্যাজ টু বি সাম বুকস অ্যাজ ওয়েল।
ধন্যবাদ জনাব সাউদ বিন মাসুদ। জনাব সিনহা ইমা সাইদ, আপনার কাছে আমরা শুনবো, তার আগে ছোট্ট বিরতি নেব। বিরতি থেকে ফিরে এসে যে বিষয়টা শুনতে চাইবো যে লিডারশিপ, নেতৃত্বের যে গুণাবলী, আমরা যারা সরকারি কর্মকর্তা আছেন তাকে আপনি কী ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকেন, কীভাবে তারা নেতৃত্বের গুণাবলী অর্জন করে থাকেন। ধন্যবাদ। তার আমরা নেব ছোট্ট একটি বিরতি। সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন ভিত্তি শিল্পী। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন HR ক্যাডেটস এর ব্যবস্থাপনা পরিচালক সাউদ বিন মাসুদ এবং লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনহা ইমা সাইদ। জনাব সিনহা ইমা সাইদ, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি বিরতির পরে, প্রশ্ন ছিল আপনার কাছে যে সরকারি যখন আপনি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেন, ট্রেনিং দেন, তখন নিশ্চয়ই লিডারশিপ কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন, আপনার একটা বিশেষ কোর্স থাকেই। এই লিডারশিপ ট্রেনিং যখন আপনি দেন, সবার মধ্যে কি আপনি লিডারশিপ কোয়ালিটি পান, নাকি তাদেরকে লিডারশিপ কোয়ালিটি অর্জন করবার জন্য যে পরামর্শ দেন সেইটা তারা কতটা সক্ষম হয় শিখতে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এটা। এই জন্য দেখুন, সরকারি কর্মকর্তারা, কারণ আমার সম্পর্ক তো কর্মকর্তাদের নিয়ে, এই কর্মকর্তাদের মধ্যে দেখেন যখন লিডারশিপ প্রসঙ্গটা এসে যায়, এরা প্রত্যেকেই কিন্তু লিডার। জি, তারা হচ্ছে লিডারশিপ দুই রকম, একটা ইনস্টিটিউশনাল, নন ইনস্টিটিউশনাল। সরকারি প্রতিষ্ঠানে যারা লিডারশিপ নেন, সিভিল সার্ভিস, যে তারা ইনস্টিটিউশনাল লিডারশিপ। এটা এই লিডারশিপটা কিন্তু নট বাই বার্থ, এটা কিন্তু ক্রিয়েট করতে হয় এবং এটা অর্জন করতে হয়। এই অর্জনটা হয় ধাপে ধাপে। আপনি ফাউন্ডেশন তো শুরু করেছেন, ম্যাজিস্ট্রেট আস্তে 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 সেক্রেটারি পর্যন্ত, প্রতি ধাপে প্রতি স্তরে আপনি শিখছেন, জানছেন, ট্রেনিং নিচ্ছেন, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার আলোকে একটা সময় সর্বোচ্চ পদে যেন অধিষ্ঠিত হচ্ছেন। দেখার ব্যাপার হলো যদি কখনো এই লিডারশিপটা কখন ফ্রাস্ট্রেশন সৃষ্টি করে, কোনো একটা ফ্রাস্ট্রেশন থাকতে পারে, হতাশা থাকতে পারে, অপটিমিজম থাকতে পারে। যদি কোনো কর্মকর্তা বা সিভিল সার্ভেন্ট তার পদে বসে তার উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে, তার সাবঅর্ডিনেট আছে, দায়িত্ব আছে, কিন্তু সে দায়িত্ব যদি সে যত পালন করতে না পারে, হতে পারে তার অভিজ্ঞতার অভাব, হতে পারে তার নলেজের অভাব, হতে পারে তার ব্যক্তিত্বের অভাব, ঘটতে পারে। কিন্তু অধিকাংশ দেখা গেছে যেটা, যে আমাদের সিভিল সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি যে মোস্ট অফ দেম, তারা সবাই সচেতন তার চেয়ার সম্পর্কে, দায়িত্ব কর্তব্য সম্পর্কে। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন আমাকে অনেকে বলেন যে স্যার, যখন ডিসি ছিলাম তখন চেয়ারটাকে এনজয় করেছি। তো ডিসি সময় এনজয় করেছে, মানে ডিসি দায়িত্বটা সেরকম, আমরা বলি না হয় হও ডিসি না ওসি, কথা আছে কিন্তু একটা, মানে ক্ষমতার ভারসাম্য একেবারে রুট। তো যখন তারা দেখা গেল ওই ডিসিতে আবার ডিপ্টি সেক্রেটারি আসলেন, তখন হয়তো সেই সেই এনজয়টা, চেঞ্জ অফ স্টেশন, তার ভিতরে কিন্তু একটা মানসিক যতনা থেকে যায়। সে চিন্তা করে কিন্তু প্রমোশনটা পেলে ভালো হতো, জয়েন্ট সেক্রেটারি। আমি ডিসি হইলাম, হয়তো বা কোনো একটা কর্পোরেশন নিয়ে তাকে ডেপুটি ডাইরেক্টর করা হলো, এই প্রসঙ্গগুলো এসে যায় কিন্তু। অ্যাবসলিউটলি। ধন্যবাদ জনাব সিনহা, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সাউদ বিন মাসুদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা যখন বলছি যে লিডারশিপের কথা, যে বলছি যে ফাংশনাল লিডারশিপ এবং আমরা যদি ফাংশনাল কম্পিটেন্সি দুটা কথা বলি, যে এই বিষয়গুলো প্রায় আপনারা আলোচনা করে থাকেন, কিন্তু আপনারা এইটার কাছ থেকে বলছেন নতুন একটা জিনিসের কথা বলছেন, সেটা হচ্ছে পটেনশিয়াল ইভ্যালুয়েশনের কথা বলছেন। এইটা আসলে আপনারা কিভাবে, এটাও তো আসলে কাউন্সিলিং, এই ইভ্যালুয়েশনটা আসলে কিভাবে করেন, এই কাউন্সিলিংটা কিভাবে করেন? পোটেনশিয়াল ইভ্যালুয়েশন হচ্ছে 80% অফ দ্য কাউন্সিলিং। 80% অফ দ্য কাউন্সিলিং। আচ্ছা। কাউন্সিলিং এর সময় যদি 100% হয়, 80% হচ্ছে পোটেনশিয়াল ইভ্যালুয়েশন। আমাকে হেল্প করে টু গিভ দ্য রেজাল্ট অফ 3 থিংস: লিডারশিপ, স্কিল অ্যান্ড দেন অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা লিডারশিপ থেকে এখন আলাদা করতে আমরা বাধ্য হয়েছি। আচ্ছা। So leadership, some people are born leaders, some people can be created, etc., etc. In terms of attitude, what kind of attitude at what level and why? Can you manage a team in leadership? But attitude হচ্ছে can you manage self? আর স্কিলটা তো ডেফিনেটলি জারি ভাই যেটা বললেন, ওইটা হচ্ছে ফাংশনাল স্কিল। তো আরেকটা জিনিস বলছেন, পার্সোনালিটি অ্যাসপেক্ট নিয়ে আপনি কাজ করেন। হ্যাঁ হ্যাঁ, পার্সোনালিটি, এই যে ট্রেট, যেটা এই ট্রেটটা তো একেবারেই জন্মগত। তখন এই ট্রেট মানুষ পরিবর্তন করতে পারবে তাহলে? হ্যাঁ, ওই যে বললাম যে 16 বছর থেকে 18 বছর পর্যন্ত যে ট্রেডস গুলো, তা চেঞ্জ করা কঠিন। বাট দ্যাট ডাইভার্সিটি বিকাম আ স্ট্রেংথ। একজন শোনে না, হতেই পারে তখন সে হি অর শি ক্যান বি আ গুড টকার, স্পিকার। আর 33 বছর পর্যন্ত, 18 থেকে 33 বছর পর্যন্ত যেটা হয়, পিপল স্টার্ট গিভিং ফিল্ট্রেশন। হোয়াট কাইন্ড অফ ফিল্ট্রেশন? তখন আর তার ইনস্টিটিউশন, তারপরে প্যারেন্টস, সোসাইটি, নেবার্স, এই সমস্ত ইনফ্লুয়েন্স আর করে না, ইউনিভার্সিটি আর করে না, করে হচ্ছে বস, স্টেক হোল্ডার্স ইত্যাদি। ওই ফিল্ট্রেশন বন্ধ করার জন্য আমাকে এই পোটেনশিয়াল ইভ্যালুয়েশন আমাকে যথেষ্ট পরিমাণে ডেটা দেয়। বেসড অন দ্যাট ডেটা আই স্টার্ট
comparing, benchmarking each individual as a product. ধন্যবাদ। জনাব সিনহা, আপনার কাছে জানতে হচ্ছে, তার আমি জানতে চাইব আসলে একজন দর্শকের প্রশ্ন, আমাদের দর্শক মুনির, আমি জানতে চাচ্ছি পাবলিক সেক্টরে জব সিকিউরিটি আছে কিন্তু গ্রোথ কম, প্রাইভেট সেক্টরে গ্রোথ আছে কিন্তু জব সিকিউরিটি কম। তাহলে এই দুটোর মধ্যে আপনি যখন প্রশিক্ষণ দেন, এই প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই আপনি হন, তখন এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কিভাবে স্ট্রাইক করেন আপনি? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে পাবলিক সেক্টরে জব গ্রোথ কম, এটা হবেই, আমরা জানি, কারণ রাষ্ট্র তো চলবে তার প্রয়োজনের তাগিদে, এবং এখানে তো চাকরি ততটুকু হবে যতটুকু প্রয়োজন। রাইট। তো সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরটি কিন্তু পৃথিবীর যে কোনো দেশে জব সিকিউরিটি, মানে জব গ্রোথ বলতে গেলে যে ডেভেলপমেন্ট, সেটা প্রাইভেট সেক্টর বেশি হবে কিন্তু। রাইট। কাজে দুটাকে কম্পেয়ার করার এখানে কিন্তু ওই প্রেক্ষাপটের সুযোগ নেই, কিন্তু সুযোগটা হবে এই ক্ষেত্রে যে স্যাটিসফ্যাকশনটা কোথায় আসতেছে, এটা কিছুটা হবে ইন্ডিভিজুয়ালিস্টিক, কিছুটা হতে পারে আপনার গ্রুপ ভিত্তিক, আমার স্যাটিসফ্যাকশন কতটুকু আছে। যেমন ধরেন, দেখেন, তার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক পারসন, প্রথম বইটা যে বইটাই লেখা হলো এখানে, বইটার নাম ছিল চুজিং এ ভ্যাকেশন। আচ্ছা। চুজিং ভোকেশন, সে এখন এটা কি আসতেছে এখানে, তখন কিন্তু একটা সেন্টিমেন্ট ছিল যে কাউন্সেলিংটা হবে লিনিয়ার প্রসেসে। জি। 1972 পুরো কিন্তু এটা ব্রেক করলো। আচ্ছা। 1970 ব্রেক করে বলা হচ্ছে নো, লিনিয়ার প্রসেস হবে না, এটা ব্রেক করতে হবে, নন লিনিয়ার প্রসেস হতে পারে। যেমন ধরুন, আমরা যখন আলাপ করতেছি কেরিয়ার সম্পর্কে, কেরিয়ার কাউন্সেলিং, তো এটা তো দুই দিকে আসতেছে। একটা হচ্ছে একটা ব্যক্তি চাকরি জীবনে ঢোকার আগে একটা কেরিয়ার হতে পারে, ঢোকার পরে একটা হতে পারে। জি। সাধারণত আমরা যেটা মেন করি ঢোকার আগেটাই, কারণ ঢুকে যাওয়ার পরে কেরিয়ার চেঞ্জ শতকরা কত পার্সেন্ট করে, কম, একেবারে পার্সেন্টেজ কত যাবে আমি জানি না, বেশি। সরকারি চাকরিতে একেবারেই নেই, সরকারের সুযোগই নেই। তো সেই ক্ষেত্রে যদি আপনি আলোচনা তুলনামূলক করেন, তা আমি বলবো বর্তমান প্রেক্ষাপটে আসেন, এখানে গ্রোথটা কম, স্যাটিসফ্যাকশনটা কিন্তু এখন এই জন্য বেশি আসছে। এখানে একসময় কিন্তু সিভিল সার্ভিসে, ওই যে আপনি বললেন হয় ডিসি অথবা ওসি হতে হবে। আরেকটা ঘটনা আছে, একটু বলে আমি একটু শেষ করে দিই আপনি। জি। 1982 বিসিএস যে বেসটা ছিল, জি। বলা হয় এটা হচ্ছে বেঞ্চমার্ক, ওয়ান অফ দ্য মডেল ফর সিভিল সার্ভিস ইন বাংলাদেশ। রাইট। এখানে কিন্তু যে কোনো কারণে হোক ব্রিলিয়ান্ট একটা গ্রুপ এখানে ঢুকে গেছে কিন্তু, এবং এরাই কিন্তু এখন সচিব বড় এরাই দেশটা কিন্তু এখন গ্রুপকে চালাচ্ছে এরাই কিন্তু। এখন দেখেন এরপরে কত বিসিএস এসেছে, এখন 34-35 তো চলতেছে পরীক্ষা আবে সামনে। এখানে দেখার ব্যাপার হচ্ছে যে কি ধরনের মেধা যুক্ত হচ্ছে এখানে। যে ভাই যে কথাটা বললেন, আমি এই বিষয়ে আপনার কাছে আসবো পরে। জনাব সাউদ বিন ওয়াসাব, আপনার কাছে জানতে চাচ্ছি, যখন আপনারা প্রশিক্ষণ নেন তখন আপনারা প্রায় বলে থাকেন যে আপনি এতদিন যা শিখেছেন সব ভুলে যান, আনলার্ন করেন। এই আনলার্ন কতটা হলে আসলে মানুষ লার্ন করতে পারে? আচ্ছা, আমরা এইটার কাছ থেকে, বা আমি কখনোই বলি না আনলার্ন এভরিথিং। আনলার্ন বলতে প্রশিক্ষকরা এটা বলে থাকে, আমি জানি। হ্যাঁ, আসলে আমার মনে হয় ওনারাও মিন করে থাকেন, সবাই না। জি। এখন তো ট্রেনার প্রায় সবাই, আগে ছিল হেড হান্টার সবাই, এখন ট্রেনার সবাই, আচ্ছা। কোট আনকোট না। আনলার্ন বলতে আমরা মিল করে হচ্ছে প্লিজ হ্যাভ অ্যান ওপেন মাইন্ড টু চেঞ্জ, এইটা বলি। আপনার তো গ্র্যাজুয়েশনের ডিগ্রি যা আছে ওটাই থাকবে, আপনি ডাক্তার হলে ডাক্তারই থাকবেন, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার থাকবেন, দ্যাটস হোয়াট ইউ আর। বাট ওপেন মাইন্ড হন। আপনি ডাক্তার হয়েও একজন ডাক্তার, ওই যে ডাক্তার, ওনাকে আমি 4টা জিনিস বলেছি, 4টাতেই রাজি হয়েছে, একটা জিনিসে তার রাজি হয়নি। কোয়েশ্চেন তার কি ওপেন মাইন্ড কিনা, সে বলছে আমি বই লিখবো না। আমি কিছু লেখালেখি করেন, কারণ যেহেতু ট্রেনিং করেন। তার মোটা মোটা জার্নাল সে আমাকে বলেছে, দেখিয়েছে, এমন একটা সাবজেক্ট এটা বাংলাদেশে খুব দরকার, এখন এই বছরই দরকার। উনি রাজি না লিখতে। তখন আমি বললাম 1 মাস পরে আমাকে একটা মেইলে জানাবেন কেন আমি লিখলাম না। দেন হি স্টার্টেড থিঙ্কিং, তখন বলেছে আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে। ওপেন মাইন্ড না হলেও, আনলার্ন না হলেও আমাদের করানোর দায়িত্ব, নতুন কিছু শিখতেই হবে। হ্যাঁ, ইউ সি, ইউ হ্যাভ টু বি এ ট্রেইনড ট্রেনার, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ট্রেনিং প্রসেস এন্ড এভরিথিং, আদারওয়াইজ এই ধরনের প্রশ্ন চলে আসে। ধন্যবাদ জনাব সাউদ বিন ওয়াসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সিনহা এম এ সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে সময় হবে, আমরা আরো আলোচনা করতে পারবো না, নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাদের। এই ছিল আজকের মতো খাদ্য থেকে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।